আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ঈদ মুবারক। যদি ভেবেছিলাম যে আসলে ঈদের 3 দিন কোনো ভিডিও করব না বা কোনো টক শো রাখবো না, কোনো কিছু রাখবো না, তারপরে একটা খবর পাওয়ার পরে চিন্তা করলাম যে না, আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। আপনার হেডলাইন এবং ব্যানারে দেখেছেন যে আমি বলেছি বাংলাদেশকে 3টি শর্ত দিয়েছেন। আসলে বাংলাদেশ কেন, এটা তারেক জিয়াকে 3টি শর্ত দিয়েছেন। 3টি শর্ত তারেক জিয়াকে দিয়েছেন। তো এই 3টি শর্ত দিয়েছেন তারেক জিয়াকে। এখন যে শর্তগুলো দিয়েছেন সেগুলোর বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং আপনারাও আপনাদের মতামত কমেন্টসে জানাবেন কার কি মতামত। তো এর ভিতরে আপনারা সকলে জানেন যে 2 দিন আগে আমাদের নোবেল লরিয়েট একমাত্র নুনুস অলরেডি ফ্রান্সে চলে এসেছেন। উনি ফ্রান্সের নিজ বাড়িতেই এই মুহূর্তে অবস্থান করছেন এবং বহাল তবিয়তে আছেন। আর ওনার যে অফিস, সে অফিসে আজকে সকালে উনি গিয়েছিলেন, ঘন্টাখানিক ছিলেন ওনার অফিসে, এরপরে বেরিয়ে এসেছেন আবার ঘরে। এই অবস্থা নুনুস গভর্নমেন্টের। বাকিদের অবস্থা তো আপনারা জানেনই। এদিকে আবার আসিফ ষাঁড়, তিনি একটা জরিপ চালিয়ে সেখানে 4 ঘন্টায় যেই রিফ্লেক্ট পেয়েছেন তার মধ্যে দেখা গেছে ওনার জরিপে উনিই ফেল করেছেন। কারণ উনি 26,000 লোকের মধ্যে প্রায় 16,000 লোকই ওনার বিপক্ষে, বাকি 9,500 ওনার পক্ষে ছিলেন। এই ছিল মূল ঘটনা। এরপর তো বাকি সবকিছু আপনারা জানেন। কোরবানির দিন কি হলো, কোথায় গ্যাঞ্জাম হইলো, কোথায় চামড়া নিয়ে সংঘর্ষ হলো, কোথায় মাংস বিতরণ কোথায় হবে, এগুলো নিয়ে মারামারি হইলো, এগুলো সব আপনারা জানেন। যেটা জানেন না বা যেটা এখনো হয়তো শুনেননি, কেউ কেউ হয়তো শুনেছেনও, কিন্তু যেটা নিয়ে হয়তো আগামী সপ্তাহখানেকের ভিতরে কথাবার্তা চলবে বা সামনের দিকে আসবে, সেইটা নিয়ে আসলে আলোচনা। আপনার এর ভিতরে একটা জিনিস জানেন যে বাংলাদেশের পাসপোর্ট আবার অ্যাকসেপ্ট ইসরায়েল, মানে পৃথিবীর সব দেশেই পাসপোর্ট বৈধ, অ্যাকসেপ্ট ইসরায়েল মানে ইসরায়েল যেতে পারবেন না বা ভিসা নিতে পারবেন না। এই ধরনের একটা নিয়ম চালু করার জন্য অলরেডি পাসপোর্ট নতুন করে সরকার সিদ্ধান্ত নিয়েছেন। তো এটা হচ্ছে ধান্দাবাজি। কারণ হচ্ছে যে আপনার বলি যে ইসরায়েল, অ্যাকসেপ্ট ইসরায়েল থাকুক চাই না থাকুক, ইসরায়েল কিন্তু বাঙালিরে ভিসা দিবে না, দেয়ও না। বাংলাদেশের সাথে কূটনীতিক সম্পর্কই নেই, সুতরাং ভিসা দেয় না। কোথাও থেকে গেলে পৃথিবীর কোনো দেশ থেকে চেষ্টা করলো ভিসা দেয় না। সেটার প্রমাণ আমি নিজে আমি ফ্রান্স থেকে বাংলাদেশি পাসপোর্টে, এখন না, এটা 2013 সালে, মানে আমার এটা চেষ্টা করছিলাম ফ্রান্স থেকে, এটা বাংলাদেশি, আমাদের এক বাংলাদেশি ভাই, আমি বলতে আমি তার সাথে গিয়েছিলাম আর কি। চেষ্টা হচ্ছে ইসরায়েলের ভিসা, কারণ সে চ্যালেঞ্জ করছিল, পরে তারা নিয়ে তার পাসপোর্ট, আমার যেহেতু পাসপোর্ট নাই বাংলাদেশি, সুতরাং তার পাসপোর্ট দিয়ে আমরা ট্রাই করলাম। কিন্তু ও সরাসরি বললো না, কোনো বাংলাদেশি পাসপোর্ট ওরা ভিসা দিবে না। এটা যেটা আমি জানতাম। তো এখন হঠাৎ করে আবার সরকার ওইটা আনতেছে। তার কারণ হচ্ছে এই বুদ্ধিটা করছে আসলে পাকিস্তান, কারণ পাকিস্তানের পাসপোর্টে এটা আছে, সুতরাং পাকিস্তান প্রেশার করছে অনেকে, বাংলাদেশ বাই 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 লোক এটা দেওয়ার জন্য, সুতরাং সেটা চেষ্টা করতেছে। তবে সেটা রাখতে পারবে কিনা জানি না। তো এদিকে আপনারা সকলে জানেন যে তারেক জিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে আমেরিকায় ঢুকার। জাতিসংঘের যেহেতু মিটিং আছে এবং আমাদের খলিলুর রহমান যেহেতু জাতিসংঘের প্রেসিডেন্ট পদপ্রার্থী, সবকিছু মিলে উনি জাতিসংঘে যেতে হবেন এবং যেতে হলে ওনাকে ভিসা নিষেধাজ্ঞাটা তুলতে হবে। সুতরাং এই তদবির যখন চলছেন তখনই নাকি ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে 3টি শর্ত দিয়েছেন। শর্ত নাম্বার 1, সেটা হচ্ছে যে বাংলাদেশকে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। তো ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশ সহ বেশ কিছু মুসলিম রাষ্ট্র আছে, তারা কেউ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। তবে যেহেতু আপনার আমাদের জাতির পিতা না, এই মানুষের পিতা ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম বইলা যে একটা ইব্রাহিম চুক্তি আছে, আমেরিকা যেটা বানাইছিল 2022 কি 23 সালের সম্ভবত, বা তারও পরে বা আগে, ওই চুক্তি অনুযায়ী সকলকে ওই চুক্তিতে সিগনেচার করতে হবে, সেখানে বাংলাদেশকেও করতে হবে। এক,
মানে স্বীকৃতি প্রদান করতে হবে। দ্বিতীয় যেটা, যদি স্বীকৃতি না দাও, বাংলাদেশ যদি স্বীকৃতি না দাও, তাইলে ওনাদের সামনে দুইটা পথ খোলা আছে। একটা হচ্ছে বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের পুরো অংশটাকেই, ওই যে চুক্তি হয়েছে একটা, এই চুক্তির আওতায় মানে ওদের নৌঘাঁটি করবে চট্টগ্রাম বন্দরে, সরাসরি চট্টগ্রাম বন্দরে ওদের নৌঘাঁটি বা নৌজাহাজ থাকবে। সেন্ট মার্টিনে থাকবে ওদের কিছু, কক্সবাজার বিমানবন্দরটাকে ওদের বিমান ওঠানামার জন্য দিতে হবে, যুদ্ধ বিমান। এবং ওদের নাকি এখনকার যেটা দায়িত্ব সে চাইতেছে সেটা হচ্ছে যে আপনার মিরসরাজ যে ইকোনমি জোন, ইকোনমি জোন পুরোটাকেই আসলে আপনার আমেরিকান সেনাবাহিনী থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে। এই যদি আপনি কি না দেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেন, এবং সেকেন্ড চুক্তি যেটা, সেটা হচ্ছে যে আপনার করিডোর দিতে হবে। কোন করিডোর? মায়ানমারের সাথে। তাহলে এখানে যে তিনটা দাবি, এক হচ্ছে আপনি ইসরায়েলের মাইনা নেন, মাইনা নিলে বাকি দুইটা আচ্ছা ঠিক আছে আমরা একটু পিছায় হাঁটবো, কিন্তু পিছাই তো হাঁটবে না, এটা করবেই। আর যদি এটা না মানেন, যদি সরাসরি না মানেন, আপনি যদি বলেন যে না, তাইলে আপনাকে এই দুইটা দিতে হবে। এখন আপনারা একটা কথা বলেন আমারে, ধরেন ডোনাল্ড ট্রাম্প বলে যে ঠিক আছে তারেক ভাই আপনি কালকে আসেন, উনি হোয়াইট হাউসে গেলেন, সমস্ত টিভি সাংবাদিকদের সামনে একটা হাত মিলালেন, তখন বলে যে এই, ওই যে কাগজ দিলাম, এই যে কাগজ নাও, সাইন করো, তুমি ইসরায়েলের সমর্থন দিলাম। কোনো বেটার পাছায় ওই জোর আছে যে ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর বলে যে না ভাই আমি করতে পারতাম না? আপনি মুড়ি খান, কইতে পারবে? কইতে পারবে না, এই সাহস তো নাই। তো এই সাহস কিন্তু একমাত্র শেখের বেটির কাছে ছিল, যার কারণে পারে নাই এতদিন। তো এখন এই এই তিন শর্তের বেড়াজালে এখন খলিল মিয়া প্রচন্ড প্রেসারে, কারণ উনাকে যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হইতে হয়, ওনাকেও এগুলো মানাইতে হবে বাংলাদেশ সরকারকে। এবং যদি মানাইতে না পারে তাহলে ওনারও বিপদ, বাকিদেরও। তো ওনার বিপদ কি, উনি তো আমেরিকান পাপেট, উনি কাজগুলোই করতেছেন আমেরিকান। তা পাকিস্তান যেটা, পাকিস্তানের ভাই বাংলাদেশ, সুতরাং অ্যাকসেপ্ট বাংলাদেশ লিখে একটু ইয়ে। তা মূল ঘটনা হচ্ছে যে অ্যাকসেপ্ট বাংলাদেশ করব করব, এটা যেটা করতে, এটা ধান্দা, বললাম না যে হয়তো করবে, পাসপোর্টের নামে কিছু পয়সা করে নিবে, নিয়া বাজেট টাজেট হবে, নতুন পাসপোর্ট হবে, এরপরে আমেরিকার পুনরাইজে যায় আবার এটা বাদ দিবে, বিশাল একটা লুটমাট চলবে। আর এর যে প্রেশার সেটা আপনারা একটু বুঝতে পারবেন। ওই যে ডোনাল্ড ট্রাম্প গরু এটাও জবাই করতে দিল না, কারণ হচ্ছে, তো ওই গরুরে কি করবে জানেন? ওই গরুটা নাকি আমার চিড়িয়াখানায় যে আছে ওগুলো তারা পয়লা চুল কাটবে, পরে বাঘের আর ইয়ের খাওয়ার করবে, সিংহ আর বাঘের খাওয়ার হবে ওটা পরে। এর দু প্ল্যান। আর এদিকে পুরো বৃহত্তর চট্টগ্রামটা যে চাচ্ছে, তার একটা জিনিস হয়তো আপনারা মিলাইতে পারেন। একটা জিনিস দেখেন, বাংলাদেশে কোথায় ছাত্রলীগ মিছিল করবে, কোথায় কি করবে, এটা গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা রিপোর্ট পাওয়া যায়, ধাই ধাই ধরে ফেলায়, মিছিলের আগেই ধরে ফেলায়। আর এই জায়গায় ওই যে জঙ্গল সলিমপুরে পুরা রাস্তা কাইটটা দিয়া, বুলডেজার দিয়া আপনার ইয়ের কি বলে র্যাবের দপ্তর ভাঙিয়ে দিছে বুলডেজার দিয়া। এটা নাকি ওনারা জানে না, AK-47 দিয়া 1 ঘন্টা গোলাগুলি, গোলা তো গুলি করছে ওরা, র্যাব তার গুলি করতে পারে না, এটাই এরা নাকি জানে না। তো এগুলো সব হচ্ছে যে আমেরিকার মূলত একটা চাল, যে এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে কইরা দিবে যাতে সরকার বাধ্য হয় এই জায়গা দিতে। কারণ সরকার তো সরকার, চুক্তিভিত্তিক সরকার, উনি আসছেন, উনি এগুলো করতে হবেন। এখন সরকার হয়তো বলতে পারেন যে আমরা ইসরায়েলকে যদি সমর্থন দেই তাহলে বাংলাদেশের এই জঙ্গি মুসলমানরা হয়তো খেপা যাবে, এরা হরতাল মিছিল মিটিং চালায়া যাবে, এটা সমস্যা, তার চেয়ে আপনি চট্টগ্রাম বন্দর ব্যবহার করেন, এইখানে ক্যাম্প করেন, করিডোর করেন, কোনো সমস্যা নাই। এইগুলো এক। আর এখন ঘটনা যে জামাত এবং বিএনপি সবাই জানতো কি কি চুক্তি, সুতরাং এরা একটা প্যাচে আছে। আর ওই যে জিসু মিয়া আরো কি কি চুক্তি, এগুলো তো কইরেই ফেলবে সরকার এই হয়তো আগামী 10-15 দিনের ভিতরে। তবে আপনারা এই যে বললাম যে ইসরায়েলের সিগনেচার, এইটা হয়তো কাল পরশু না শুনলেও 1 মাস ওয়েট করেন, 2 মাস ওয়েট করেন, বা 3 মাসের ভিতরে মানে এইটা আপনার শুনবেনই। এটা আপনার শুনবেনই, কারণ হচ্ছে নোবেল প্রাইজ দিবে সম্ভবত আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর দিকে। এইটার আগেই সমস্ত মুসলিমদের দিয়া চুক্তিটা করাইয়া ছাড়বে ডোনাল্ড ট্রাম্প, এবং যেটার প্রেশার বাংলাদেশের উপরে যাবে, এবং বাংলাদেশ সরকার কইরাও ফেলতে, কেন এত ওনারা তো আসছেনি সিগনেচার দিয়ে যে স্যার আমরা এই চুক্তি। তো তিনটা চুক্তি তো বুঝলেন,
প্রথম চুক্তি, ইসরায়েলকে সমর্থন দিতে হবে রাষ্ট্র হিসেবে। দ্বিতীয়, যদি এটা না দাও তাহলে সেকেন্ড চুক্তি হচ্ছে যে তোমার চট্টগ্রাম বন্দর সহ বৃহত্তর চট্টগ্রামে ক্যাম্প, বিমান ঘাঁটি এগুলো সব করতে দিতে হবে। এবং তৃতীয় হচ্ছে যে আপনার করিডোর, যেটা কথা হয়েছে, যেটা চুক্তি হয়ে গেছে আগে, ওইটার এবার পরিকল্পনা সহ বাকি কাজ বাংলাদেশ সরকারকে করতে হবে। এই হচ্ছে যে বর্তমান পরিস্থিতি। এখন আমরা দেখতে থাকি যে মানে কোনটা কোথায় যায়। এবং যেটা আপনাদের প্রমাণ হিসেবে যেটা বললাম যে জঙ্গল সলিমপুরের এটা আপনি জাস্ট একটু মিলাই নেন আমার কথার সাথে। আপনার যদি বিশ্বাস নাও হয় তারপর আপনি নিজে নিজে মিলান। কারণ বাংলাদেশে যারা আমার ভিডিও দেখেন, আমি মনে করি যে ওনারা আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝেন, জিও পলিটিক্স ভালো বুঝেন। সুতরাং আমার চিন্তা এইভাবে, আপনারা একটু হিসাবগুলো মিলান দেখেন। তা নাহলে এমন কি প্রেশার ছিল যে এই ডোনাল্ড ট্রাম্পও জবাই করতে দিল না, নেইমার, তারপরে কুদ্দুস মুদ্দুস কত রকম পাড়োয়ারি মাড়োয়ারি রেখেও গরু জবাই দিল না, ডোনাল্ড ট্রাম্প রাখছে আর কি, গরু এই গরু জবাই দিলে কি ক্ষতি হয়। তো এগুলো সব যদি আপনি একটা একটা করে ডট মিলান, ডটগুলো যদি মিলান, তাহলে আমার মনে হয় আপনার মাথায় ঢুকবে যে কোথায় কি চলছে, কোথায় কি হবে। তবে পাইক্যাদের বুদ্ধিতে পাসপোর্টের উপর যে কাম করতে আসতেছেন আবার উনি, এইটার যে কি ঠেলাটা আবার খাইবেন, কারণ ট্রাম্প তো পাগলা। ধরেন আমি এই ভিডিওটা আপনার সকালে যাচ্ছে, এখন বাংলাদেশ টাইম 11টার সময় যাচ্ছে। ধরেন এই সময় আপনি 11টার সময় ভিডিও দেখলেন, আর 2-3 ঘন্টা পর ট্রুথ সোশ্যালে দেখলেন যে ডোনাল্ড ট্রাম্প লেখা দিছে যে এই সবাই ইসরায়েলকে সমর্থন করো এবং ওই যে জাতির পিতা ইব্রাহিম দলিলে সাইন করো, না হলে দিতাছি। তখন কিন্তু অবাক হয়েন না, যার কারণে আগে থেকেই বলতেছি এই ঘটনা হতে যাচ্ছে। এবং এই চুক্তিতে স্বাক্ষর করার সম্ভাবনা 99% বাংলাদেশের। কারণ তারেক ভাইয়া, সবার ভাইয়া নিয়ে আইসে প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। ওনার দ্বিতীয় কোনো বিকল্প নাই, কারণ দেশ ইনুস কাকা বেচে দিয়ে গেছে। এখন ওই যে গরিবের বউ সবার ভাবি কয় না, আসলে এটা না। আমাদের অবস্থা হচ্ছে যে ওই যে ধর্ষিতা নারী ধর্ষণের প্রমাণ করতে, যেমন ওই যে আমার বউ কোরআন হাদিসে আছে 4জন প্রাপ্তবয়স্ক পুরুষ লাগবো যারা সাক্ষী দিব, হ হ হ এবারা ধর্ষণ করছে। ওই রকম অবস্থা যে আমরা ধর্ষণ হব, ধর্ষণ হচ্ছি, ধর্ষণ হইতে থাকিব। দেখতে থাকুন, বাকি আবার আসবো। জয় বাংলা, জয় বাংলা। দৈত্য ইউনুসের ডাকাততন্ত্রের অঘোষিত ডেপুটি আসিফ নজরুল একটা ফেসবুকে জরিপ চালিয়েছে। এই জরিপে সে জিজ্ঞেস করেছে যে যারা মনে করবে শেখ হাসিনা দেশে ফিরবেন না, তারা তার এই পোস্টে হাহা রিয়াকশন দিবে। আর যারা তার বিপরীতে, অর্থাৎ যারা মনে করবে যে শেখ হাসিনা ফিরবে, তারা লাইক রিয়াকশন দিবে। আমি যখন এই ভিডিওটা করছি তখন 60,000 রিয়াকশনের মধ্যে 42,000 হলো লাইক, অর্থাৎ শেখ হাসিনা ফিরবে। 15,000 হাহা রিয়াকশন দিয়েছে, অর্থাৎ তারা ওই জরিপের যে সাবজেক্ট এটার সাথে একমত হয়েছে, শেখ হাসিনা ফিরবে না। বাকি যে রিয়াকশন গুলো সেগুলো বেশিরভাগই ক্রোধের চিহ্ন, অর্থাৎ সেগুলাও কিন্তু এই জরিপে ক্রোধান্বিত হয়েছে, অর্থাৎ তারাও কিন্তু মনে করে যে শেখ হাসিনা ফিরবে। অর্থাৎ এই জরিপটা 75% অংশগ্রহণকারী মনে করে শেখ হাসিনা ফিরবে, 15% মনে করে শেখ হাসিনা ফিরবে না। এটা কেবল একটা নিছক জরিপ না, আমাদেরকে সেই জন্য এই জরিপ সে কেন করলো আসিফ, এবং বর্তমানে অনলাইনে এই জরিপের ফলাফল থেকে অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন এবং মোটা দাগে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থনের একটা পরিষ্কার চিহ্ন কিন্তু ভেসে ওঠে। সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা যারা ইউনুসের ডাকাতদের খোঁজ খবর রেখেছি তারা জানি এই আসিফ নজরুল হলো দুর্নীতির দিক থেকে সবচেয়ে বেশি টাকা কামিয়েছে ইউনুস, আর আরেক ক্ষুদ্র আসিফ আত্মঘাতী জঙ্গি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এই দুইজনের পরে যে ব্যক্তি এই ইউনুসের গোটা 2 বছরের শাসনকালে সবচেয়ে বেশি অর্থ কামিয়েছে কিন্তু এই আসিফ নজরুল। এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এমন কোনো দুর্নীতি নাই সে করে নাই। কিন্তু আসিফ নজরুলের এর আগে কিন্তু বাংলাদেশে একটা মিশ্র ভাবমূর্তি ছিল। যখন 2001-6 সালে 1 থেকে 6 সালে বিএনপি
সরকার ছিল, তখন আসিফ নজরুলকে একটা তরুণ বুদ্ধিজীবী হিসাবে দেখা যেত। সে যেহেতু লিখতে পারতো, সুন্দর টকশো করতে পারতো, তা সে একটা ডিসেন্ট মানুষ হিসাবে কিন্তু সমাজে একটা পরিচিতি পেয়েছিল, এবং সেটা অনেকদিন কিন্তু অব্যাহত ছিল। এবং সে সবসময় বঙ্গবন্ধুকে সম্মান করে কথা বলতো, তার কথায় মনে হতো যে ন্যায় অন্যায় বোধ আছে। এই অবস্থাটা একেবারে পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যেতে থাকে গত 5-7 বছর ধরে। 5-7 বছর আমরা আসিফ নজরুলের অবনতি দেখতে পেলাম। পরবর্তীতে দেখা গেল যে এই একটা বড় ধরনের বাটপার, সে সর্বশেষ বাটপারই ছিল তার ক্ষমতা গ্রহণের আগে বাংলাদেশে 26 লাখ ভারতীয় চাকরি করে বলে সে একটা প্রচার চালিয়েছিল। জঙ্গি উত্থানের পরে ওয়াকার যে দুইজন ব্যক্তিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছিল, তার একটা ছিল জামাতের শফিক, আর আরেকজন ছিল এই আসিফ নজরুল। এই আসিফ নজরুলের উত্তরণটা আর কি, যেই ছেলে এক সময় শহীদ জননী জাহানারা ইমামের পাশে থেকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কথা বলেছিল। পরবর্তীতে সে অবশ্য কাগজপত্র চুরি করে নিয়ে পালিয়েছে, সেগুলো আছে এখানে। সেই ছেলে ঠিক 24-এর জঙ্গি উত্থানের আগে আগে পরিপূর্ণভাবে একটা জঙ্গি হিসাবে রূপান্তরিত হলো, এবং তার কথাবার্তায় একটা একটা উন্মাদ চেহারা তার, এবং জঙ্গি চেহারা। বিশেষ করে জঙ্গি উত্থানের পর পর এরা যেইভাবে শেখ মুজিব, শেখ হাসিনা গালিগালাজ করেছে, আসিফ নজরুল সহ 24-এর জঙ্গিরা, আত্মঘাতী জঙ্গিরা, এটা তো আমরা ভুলে যাইনি। কিন্তু এই আসিফ নজরুল আবার এই ক্ষমতা চলে যাওয়ার পরে, চুরিদারি সব করে ফেলার পরে, টাকা পয়সা হয়ে যাওয়ার পরে, প্রথম আমরা তাকে দেখলাম যে সে বিবিসির সাথে একটা ইন্টারভিউ দিল, বিবিসি সাংবাদিকতাকে একটু সুযোগ করে দিল আত্মপক্ষ সমালোচনা করার জন্য। সেখানে কিন্তু এরা কিন্তু গত 2 বছর, মানে ওই সময়টায় ফ্যাসিস্ট বলে ওদের দাঁত মুখ ভেঙে ফেলেছিল। ওই ইন্টারভিউতে আমি দেখলাম যে ফ্যাসিস্ট কথাটা আসিফ নজরুল একবার উচ্চারণ করেছে, তবুও সে ওইটা মানে সাহস করে শব্দটা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে পারেনি। ওই ইন্টারভিউতে কিন্তু বোঝা গেছে যে আসিফ নজরুল ভয় পেয়ে গেছে। তারপরে আসিফ নজরুল সেখানে বলল যে ইউনুসের যে কিচেন ক্যাবিনেট ছিল সেখানে সে ছিল না। ইউনুস যে গোলামির চুক্তি করেছে, সেই গোলামি চুক্তির সাথে আসিফ নজরুলের কোনো সম্পর্ক নেই, এগুলো সে বলেছে। সম্ভবত দেখা যাচ্ছিল যে সব কয়টা উপদেষ্টা ভয় পাচ্ছে বর্তমানে, তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পর থেকে। এবং এদের কয়েকজন, সেই সাখাওয়াত, আসিফ নজরুল, তৌহিদ হোসেন, ফরিদা, এবং সর্বশেষ আসিফ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম তো সবসময় দিচ্ছে, এরা কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে, যেগুলো মূলত ভয়ের প্রতিক্রিয়া। তারই ধারাবাহিকতায় এই আসিফ নজরুলের এই জরিপটা করতে যাওয়া, যেটা পুরোপুরি তার জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সেই আত্মঘাতী সিদ্ধান্তটা কেন নিতে গেল? দেখুন, আমরা এই ধরনের জরিপ কিন্তু গত 2 বছর অনেক দেখেছি। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি উত্থানের যেসব সহযোগী ইউটিউবার আছে, এরা প্রায়, বা ফেসবুকে এরা প্রায় জরিপ করে। সে আমরা পিনাকিকে জরিপ করতে দেখি, খালিদ মহিউদ্দিনকে জরিপ করতে দেখি, এমনকি যে ঢাকা থেকে যে ছেলেটা কথা বলে, মাসুদ কামাল নামে যে ছেলেটা, এও জরিপ করে। এরকম সবাই জরিপ করে, শুধু জরিপ আর জরিপ। এই জরিপগুলো এই যাবৎ পর্যন্ত, এই আসিফ নজরুলের জরিপটার আগে কোনো জরিপের কিন্তু কোনো মূল্য আমার কাছে ছিল না। কেন ছিল না? ধরুন পিনাকি একটা জরিপ করছে, সেই জরিপের সবগুলা ভোট